অনেক জল্পনা অনেক কিছুর পর অবশেষে আজ সাংবাদিকদের ডেকে নিজেই যা জানিয়ে দিলেন। হাইকোর্টের বিচারপতির পদ ছেড়ে যাচ্ছেন কোথায়? যাচ্ছেন পদ্মে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি জানালেন সাংবাদিকদের আজ দুপুরে, শুনুন। প্রশ্ন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব। আর কমাস পর এমনিতেই অবসর নিতে হতো, কিন্তু তার আগেই তড়িঘড়ি তিনি রাজনীতিতে এলেন। তো বেশ, রাজনীতিতে যখন এলেন কেন ভারতীয় জনতা পার্টি, তার ব্যাখ্যাও দিলেন, শুনুন। বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে। সেই জন্য দুর্নীতিমুক্ত দল কি দল নয় সে আমার মনে করার কথা নয়। আমি যদি কোনো দায়িত্ব পাই সেই দলে, আমি অবশ্যই যে কাজটা করব সেটা দুর্নীতিমুক্ত করার কাজ। আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না। তার কারণ হচ্ছে, যেমন ধরুন সিপিআইএম, আমি যেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাস করি, উপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না, হয়তো ভেতরে ভেতরে করে, বাইরে বলে না আমরা করি না। তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কি করব? কংগ্রেস একটা দল যেটা বহুদিন ধরেই একটা পরিবারের জমিদারি। এই দলটা একটা রাজনৈতিক জমিদারির দল, একটা পারিবারিক জমিদারি। সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর কমাস পরেই তো অবসর নিতেন, তারপরে রাজনীতিতে নামলে হতো না? এত তাড়াহুড়ো কেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাব দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুনুন। শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল। তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি হয়েছে, যে কারণে তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন। তারা জানেনই না, কোনো শিক্ষা দীক্ষাও তাদের আসে বলে মনে হয়নি কখনো, যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না। একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায়, তার জন্য অ্যাপিল ফোরাম আছে, তার উপরে সুপ্রিম কোর্ট আছে। তারা তো সেখানে গেছেনই, পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন। কেন না, তাদের দুষ্কৃতকারীদের, তাদের দলের, তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল। বড় বড় দুষ্কৃতী যারা মন্ত্রীর ছদ্মবেশে, অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন, তারা আপাতত জেলে আছেন, গড়াগড়ি খাচ্ছেন না 5 স্টার ফ্যাসিলিটিতে আছেন, সেটা আমি এখনো জানি না। সিদ্ধান্তের কথা জানিয়েছেন, বিজেপিতে এখনো যোগ দেননি, বৃহস্পতিবার যোগ দেবেন। তবে তার আগেই তৃণমূল সম্পর্কে তার গলায় শোনা গেল বিজেপি নেতাদের ইস্যু। এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুষ্কৃতীদের দল। আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না। তৃণমূল একটা যাত্রা পার্টি। তাদের যাত্রাপালার নাম হচ্ছে মামাটি মানুষ। এদের যেমন বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিটা যাত্রায়, তাদের আছে। কেউ কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন, সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে, মধুমতালের চরিত্র থাকে, এরকম সব অনেক কিছু আছে। আছেই তো, দুর্নীতিগ্রস্তই তো দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত দিয়ে তৈরি। আর কিছু লোক যারা ভালো লোক আছেন, কিছু লোক নিশ্চয়ই ভালো লোক আছেন, যারা কিছু না বুঝে সেখানে ঢুকে পড়েছেন আর বেরোতে পারছেন না। তৃণমূল মানে দুর্নীতি, দুর্নীতি মানে তৃণমূল। হ্যাঁ, আমি তাই মনে করি। যতদিন বিচারপতি ছিলেন ততদিন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একের পর এক তার নির্দেশ, যা রাজ্যের শাসক দল অনেক সময় ভালোভাবে নেয়নি। আর আজ যখন বিচারপতির পদ ছেড়ে সরাসরি রাজ্যের শাসক দলকে আক্রমণ করছেন, তখন রাজ্যের শাসক দল তৃণমূল কি বলছেন কুণাল ঘোষ, শুনুন। আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে চাই, আপনি তো ক্যান্ডিডেট হবেন, সারা ভারতবর্ষে বিজেপির যে সাংসদরা আছেন এবং যারা হবেন, তাদের এফিডেভিটের অপরাধের অংশ যদি একজনের ক্রিমিনাল লিস্ট থাকে এফিডেভিটে, আপনার সাহস হবে বলার যে আমি এই পার্টির হয়ে ভোটে লড়বো না?
তাহলে অভিজিৎ বাবু আপনি শপথ করে বলতে পারবেন, এই চ্যালেঞ্জটা নেবেন যে আপনি এত সততার সার্টিফিকেট যে বিজেপিকে দিয়েছেন, আপনার সঙ্গে যারা ভোটে লড়বেন সারা ভারতবর্ষে, এমনকি সারা পশ্চিমবঙ্গে, তাদের এফিডেভিটে যদি ক্রিমিনাল কেস থাকে তাহলে আপনাকে বলতে হবে আমি লড়বো না, এই বিজেপি দলেও অভিযুক্ত আছে, নানা ধরনের অভিযোগ আছে। আপনি তৃণমূলের মুখপাত্রদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে বিচারের রায়ের নয়, বিচারকের সমালোচনা করা হয়েছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকে প্রমাণিত তৃণমূল সঠিক লোককেই আক্রমণ করেছিল, যার মুখোশের আড়ালে আসল মুখ সিপিএম চিনতে পারেনি, কংগ্রেস চিনতে পারেনি, কিন্তু তৃণমূল কংগ্রেস চিনতে পেরেছিল। বিচারপতির পদ থেকে পদত্যাগ করার পর তৃণমূল নিয়ে বললেন, বিজেপি নিয়ে বললেন, কংগ্রেস নিয়ে বললেন, সিপিআইএম নিয়ে বললেন, কিছু ব্যক্তি প্রসঙ্গও উঠে এলো, যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে কি বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুনুন। একজন বিচারপতি রিজাইন করে কি এতে আসতে পারে না, রাজনীতিতে আসতে পারে না? আপনাকে তো আগে দেখাতে হবে যে তিনি বিচার যেগুলো করেছেন সেই বিচারগুলো বায়াসড করেছেন। আমার তো এতগুলো সবসময় ডিভিশন বেঞ্চ গেছে, তারপর সুপ্রিম কোর্ট গেছে, কোনটা খারিজ হয়েছে? এরা মিথ্যে কথা বলে বেড়াচ্ছে কল্যাণ ব্যানার্জি এবং তার অন্য সাঙ্গপাঙ্গরা যে আমার অন্য অনেক এই নাকি খারিজ হয়েছে। ওনাকে বলতে দিন, উনি নিজে বিচার ব্যবস্থার কলঙ্ক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে টিকিট পায় কিনা আগে দেখুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন? করলে করুন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে টিকিট পান কিনা আগে দেখুন। যখন একথা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কানে গেল তখন তিনিও কি আর ছেড়ে কথা বলেন? তিনি চ্যালেঞ্জ করলেন, যে খুশি এসে প্রচার করুন না কেন, জিতে দেখান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওকে আমরা হারাবোই হারাবো, কারোর ক্ষমতা নেই ওকে জেতানোর। শুভেন্দু কেন নরেন্দ্র মোদী এসে ওকে জেতাতে পারবে না। ও হচ্ছে একবারে পাক্কা 2 নম্বরই লোক, সব প্রমাণ হয়ে যাবে। করাপশন মানে শুধু টাকা খাওয়া না, করাপশন মানে এটাও জুডিশিয়ারিতে বসে যখন পলিটিক্যালি মোটিভেটেড হয়ে জাজমেন্ট দেয়, দ্যাটস অলসো করাপশন। ও আসুক না কোথায় দাঁড়াবে, হলদিয়া, ডায়মন্ড হারবার, শ্রীরামপুর, যেখানে না কেন ওকে হারাবোই হারাবো, ওকে হারতেই হবে। ও না হারলে তো বিচার ব্যবস্থাটাই উঠে যাবে। সরাসরি এই মুহূর্তে ইকো পার্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে 4:15 সাড়ে 4টে নাগাদ ইতিমধ্যেই দলের স্ট্যান্ড বা দলের কি অবস্থান বিভিন্ন বিষয় সেগুলো স্পষ্ট করে উপস্থাপিত করা হয়েছে সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছে। না দেখুন, আমি বারে বারে বলেছি যে প্রথমেও যখন এই বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে যে গণতান্ত্রিক দেশে যে যেখান থেকে দাঁড়াতে চায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, সে করতে পারে, তার সেই অধিকার আছে। তবে আমার যেটুকু আমি দেখেছি, আমি যেহেতু একটি মিটিংয়ে ব্যস্ত ছিলাম, আমি যেটুকু শুনেছি বা সংবাদ মাধ্যমে যেটুকু দেখেছি, আমার 2-3টে জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে। একটা হচ্ছে বিজেপির যারা নেতা তারা আমার নাম নেয় না, তারা ভাব বাচ্চে কথা বলে। আর প্রাক্তন বিচারপতি, আমি প্রাক্তন বলছি তার কারণ হচ্ছে উনি ইতিমধ্যেই ওনার রেজিগনেশন টেন্ডার করেছেন, আর প্রাক্তন বিচারপতিও ভাব বাচ্চে কথা বলেছে, আমার নাম নেয়নি। সুতরাং এই মিলটা খুব ইন্টারেস্টিং। আর সেকেন্ড হচ্ছে উনি যে বিষয়গুলো নিয়ে বলেছেন তার মধ্যে সবথেকে বেশি ইন্টারেস্টিং আমার যেটা লেগেছে সেটা হচ্ছে উনি স্পষ্ট করে একটা সত্যি কথা বলে দিয়েছেন, হয়তো মুখ ফসকেই বলে দিয়েছেন, কিন্তু সত্যিটা বলেছেন বলে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি বলেছেন যে আই অ্যাপ্রোচ দ্য বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচড মি। এটা খুব ইন্টারেস্টিং, ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স। উনি তার মানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি বা আমার এজলাসে যে সমস্ত ঘটনার শুনানি হয়েছে সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম। বাকিটা আমি সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম। থ্যাংক ইউ। ইকো পার্কের ছবি দেখছিলেন। ইকো পার্কে সেখানে তৃণমূল কর্মী সমর্থকরা থাকবেন, 10 তারিখের জনগর্জন সবার আগে সেখানে থাকবেন। তাদের থাকার কি ব্যবস্থা হয়েছে, সেই থাকার ব্যবস্থা দেখতে সেখানে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সরাসরি সেই ছবি দেখছেন। তার সঙ্গে সুজিত বসুও রয়েছেন দেবরাজ চক্রবর্তী। ওঙ্কার প্রতিনিধি এখান থেকে আমার সঙ্গে থাকবেন। ওঙ্কারের কাছ থেকে আরো একটু ডিটেলে জেনে নিতে চাইবো কি ব্যবস্থা হয়েছে সেখানে তৃণমূল কর্মী সমর্থকদের থাকার জন্য। সেন্ট্রাল পার্কেই থাকা যেত, কিন্তু সেন্ট্রাল পার্কে যেহেতু মেলা চলছে সেক্ষেত্রে সেন্ট্রাল পার্কে নয়, ব্যবস্থা হয়েছে ইকো পার্কে থাকার। জনগর্জন সভায় যারা আসবেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা, তাদের জন্য সেই ব্যবস্থা কেমন হচ্ছে তা দেখার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে সুজিত বসু রয়েছেন, তার সঙ্গে রয়েছেন দেবরাজ চক্রবর্তী। ওঙ্কার প্রতিনিধি এখান থেকে রয়েছেন। ওঙ্কার, কি ব্যবস্থা হচ্ছে সেখানে কর্মীদের থাকার জন্য এবং ঠিক কোন কোন জায়গা ঘুরে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিভাবে তদারকি চলছে? দেখো, সাধারণত ব্রিগেড হলে দেখা যায় যে সেন্ট্রাল পার্কের যে ময়দান রয়েছে সেখানেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু সেখানে এসে থাকেন। কিন্তু যেহেতু এই মুহূর্তে সেখানে মেলা চলছে সেই জন্য ইকো পার্কে ব্যবস্থা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যারা আগামী 10 তারিখে ব্রিগেডে যোগদান করবেন সেই কর্মী সমর্থকদের জন্য এবার ইকো পার্কের ব্যবস্থা করা হয়েছে। ইকো পার্কের সেই ব্যবস্থাপনা খতিয়ে দেখার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং তিনি কিন্তু গোটা এলাকাটা ঘুরে দেখছেন, গোটা জায়গাটা ঘুরে দেখছেন। এখানে মূলত উত্তরবঙ্গ থেকে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা আসবেন তাদের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা এখানেই করা হয়েছে এবং সেই ব্যবস্থাপনায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম ঘুরে দেখছেন ঠিক একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের মন্ত্রিসভার সদস্য সুজিত বসু যেমন রয়েছেন, ঠিক কৃষ্ণা চক্রবর্তী রয়েছেন, অর্থাৎ বিধাননগর এবং উত্তর চব্বিশ পরগনার নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছেন এবং তারা ঘুরে দেখছেন যে এইখানে ঠিক কোথায় থাকার ব্যবস্থা করা যেতে পারে এই সংক্রান্ত বিষয়গুলো তিনি যেরকম খতিয়ে দেখেছেন ঠিক একই সঙ্গে আর খানিকক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানকার যারা উত্তর চব্বিশ পরগনা এবং বিধাননগরের যে নেতৃত্ব আছেন তৃণমূল কংগ্রেসের তাদের সঙ্গে তিনি কিন্তু একটা বৈঠকও করবেন। সেই বৈঠকে এই মুহূর্তে প্রস্তুতি চলছেন। খুব স্বাভাবিকভাবেই সামনেই লোকসভা নির্বাচন এবং রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস এই যে এলাকা সেই এলাকায় কতটা মানুষের কাছাকাছি পৌঁছতে পেরেছে সেই সংক্রান্ত বিষয় সম্পর্কেই কিন্তু আলোচনা হতে পারে, এমনটাই কিন্তু তৃণমূল সূত্র মারফত আমরা জানতে পারছি। ধন্যবাদ ওঙ্কার।